Hello, my dear students. Welcome you all to my class. And the students, mainly of graduation and more particularly of first year of English honors, of course, are I think would be a little bit benefited from this particular session of discussion. Actually, in this particular session, as you can find it from the board, I have taken up the topic of history of literature for discussion. That definitely is an important topic for your exam as well. That is Beowulf as an epic. And most probably you can remember, and I know that you all can remember quite well, that in one of my previous classes, I took up the matter of Old English heroic poetry in general for discussion. And along with that, there was also a discussion on Beowulf in point of its storyline. Today it's time to consider Beowulf as an epic. Actually, first of all, we should have some kind of basic idea of what an epic is. এপিক কাকে বলে এটা একটু বুঝতে গেলে সেটা আমাদের খুব সহজ করে যদি বলতে হয় an epic is a long stylized narrative poem dealing with a grand theme in a grand style. মোটামুটি এইটুকু যদি আইডিয়া আমাদের থাকে তাহলে কিন্তু এপিক সম্পর্কে বেসিক ধারণাটা আমাদের রয়েছে বলে আমরা বলে নিতে পারি. সো হাউ মেনি পার্টস আর দেয়ার? So it's a long narrative poem, highly stylized long narrative poem that I have just mentioned. Actually, I know, and you also know, everyone of us should know that in case of discussion of poetry, there are two broad categories: subjective poetry and objective poetry. সাবজেক্টিভ পোয়েট্রি অ্যাকচুয়ালি যেটা ডিল করে সেটা হচ্ছে যারা পোয়েটস তাদের পার্সোনাল ফিলিংস ইমোশনস এগুলো নিয়ে, আর অবজেক্টিভ পোয়েট্রি যেটা মূলত ন্যারেটিভ পোয়েট্রি সেটা ডিল করে সামথিং আউটসাইড দ্য পোয়েটস মাইন্ড, এবং সেই ক্যাটেগরিতেই থাকছে কিন্তু এপিক। অ্যান্ড এপিক বুঝতেই পারছো মহাকাব্য মানে একটা তার ভলিউমাস চেহারা হবে, বেশ বড় সাইজের একটা লেখা হবে, তবে সেটা কত লাইন বা কত বড় সেরকম কোনো ডেফিনিট রুলস অ্যান্ড রেগুলেশনস হয় না। ডেফিনেটলি এটা এমন একটা ভলিউমাস ওয়ার্ক হবে, লং ন্যারেটিভ পোয়েম হবে, যেটা কিন্তু ট্রিট করবে একটা গ্র্যান্ড থিম। নট অনলি গ্রেট, গ্রেট এই কথাটা যতটা ডেপথ বা ওয়েট বোঝায়, তার সঙ্গে আর একটা গ্র্যান্ডার বা জাঁকজমকপূর্ণ ব্যাপার থাকবে। বেশ একটা বাংলায় বলতে গেলে যেটা আমরা ঘ্যামা বলি এরকম একটা ব্যাপার, তো ঘ্যামা ব্যাপার থাকবে, এবং সেটা ট্রিট করবেন কবি ইন এ হাইলি স্টাইলিশড স্টাইল অর গ্র্যান্ড স্টাইল। অর্থাৎ ওইখানে যে ভাষা শব্দচয়ন এগুলো আমরা দেখব, সেই জিনিসগুলো ডেফিনেটলি নট অফ কমন সর্ট অর অফ দ্য জেনারেল পোয়েটিক ট্রিটমেন্ট। এবং এই সমস্ত এপিকগুলোতে বা এই সমস্ত এপিক্যাল রাইটিংস বা কম্পোজিশন যেগুলো আমরা দেখে এসেছি ডাউন দ্য এজেস, সে আমাদের ইলিয়াড ওডিসি হোক, আমাদের রামায়ণ মহাভারত হোক, মিল্টনের প্যারাডাইস লস্ট হোক, কি বিউলফ হোক, হোয়াট এভার দ্য কেস মেবি, আমরা যেটা দেখি জেনারেলি যে ইন সাচ কাইন্ড অফ কম্পোজিশনস দ্য ক্যারেক্টার্স আর অফ সুপার হিউম্যানিক স্টেচার। তো আমরা যে সমস্ত ওখানে মানুষজনকে মিট করি তারা কিন্তু প্রতিদিনের ওই 10টা 5টা আলু ভাতে মার্কা মানুষ নন। এটা আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে কখনোই ওই ক্যারেক্টারগুলোকে দেখে মনে হবে না যে এই লোকটাকে আমি আমার পাড়ার চা দোকানে চা খেতে দেখেছি। ডেফিনেটলি তাদেরকে মনে হবে দ্যাট দে শুড আর দে বিলং টু আদার ক্যাটেগরি, আদার স্ট্র্যাটা অফ লাইফ, এরকম একটা ব্যাপার মনে হবে, এবং এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরেকটা পয়েন্ট এখানে মেনশন করে নিতে পারি যে এপিক যে সমস্ত ফিচারগুলো আমরা আলোচনা করলাম এখনো পর্যন্ত, তাছাড়াও আরেকটা ফিচার তার মধ্যে রয়েছে এপিকে, সেটা হচ্ছে এটা জেনারেলি একটা হিস্ট্রি তুলে ধরে। হিস্ট্রি ইন দিস সেন্স যে কেবল যে হিস্টোরিক্যাল আমি যেমন ইতিহাস বইতে ডকুমেন্টস পাই সেরকম ব্যাপারটা তা নয়। হিস্ট্রি বলতে অ্যাকচুয়ালি একটা নেশন বা একটা জনগোষ্ঠীর কালচারকে তুলে ধরে। তার ওখানে থাকতে পারে লেজেন্ডস, ফোক টেলস, হিস্টোরিক্যাল ফ্যাক্টস, তার সঙ্গে ডেফিনেটলি ফিকশনের কিছু এলিমেন্টস মিক্স হবে, সব মিলিয়ে একটা অদ্ভুত দারুণ একটা এনগ্রোসিং ব্যাপার তৈরি হয়। এবং এই যে হিস্টোরিক্যাল ফাংশন, এই ফাংশনটা কিন্তু আমরা দেখতে পাই যে একটা এপিকের একটা বড় অংশ জুড়ে থাকে। মানে হিস্টোরিক্যাল ফাংশন বলতে আমি এক্স্যাক্টলি প্রায়শ একটা কথা আমরা বলি, অ্যান্ড আই অলসো বিলিভ ইন দ্যাট পার্টিকুলার স্টেটমেন্ট, দ্যাট দ্য রিয়েল হিস্ট্রি লাইজ বিয়ন্ড দ্য হিস্ট্রি বুক। অ্যাকচুয়ালি দ্য জেনারেল হিস্ট্রি বুকস give us the chronological accounts of different important events of kings, emperors, princes and the great people. জেনারেল কমন পিপল যারা, তারা কিন্তু আলোচনার বাইরে থাকেন। তাহলে এপিকে কি সে মানুষেরা আসেন?
হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে অকেজনালি আসেন, যদিও এটা মূলত বড় বড় মানুষদের নিয়ে কাহিনী, কিন্তু অকেজনালি সেই সমস্ত মানুষেরা ঢুকে পড়ে। তো যাই হোক, এই সমস্ত ভাবনাগুলোকে মাথায় নিয়ে আমরা এপিকের দিকে মানে বিউলফের দিকে যাব, যে হাউ ফার বিউল বিলংস টু দ্য ক্যাটেগরি অর কনফার্মস টু দ্য রিকোয়ারমেন্টস অফ অ্যান এপিক, ক্যাটেগরি অফ এপিক অর দ্য ফিচার্স অফ অ্যান এপিক। তো আমরা এপিকের যে প্রথম বৈশিষ্ট্যটা নিয়ে আমরা বিউলফের ক্ষেত্রে খুঁজে দেখবো যে ওটা রয়েছে কিনা, দ্যাট ইজ দ্য প্রেজেন্স অফ সাম সুপার হিউম্যানিক ক্যারেক্টার, নট অনলি ওয়ান ক্যারেক্টার বা ক্যারেক্টার্স বেটার টু সে। অ্যাকচুয়ালি আমরা বিউলফের ক্ষেত্রে দেখি, বিউলফ যে স্ট্রেচারটা এখানে তুলে ধরেছে নিজের সম্পর্কে, তার যে সমস্ত এক্সপ্লয়েটসগুলো আমরা দেখি, তার যে ফাইটসগুলো দেখি গ্রেন্ডেলের সঙ্গে, উইথ গ্রেন্ডেলস মাদার অ্যান্ড দ্য ফায়ার ব্রিদিং ড্রাগন, এদের সঙ্গে যে ফাইটের যে লেভেল বা যে সমস্ত হাই গ্র্যান্ডার, সেটা ডেফিনেটলি তাকে প্রমাণ করছে যে এই লোকটি কিন্তু যদিও মানুষের চেহারার লোক, কিন্তু ইনি মানুষ সাধারণ গোত্রের নন। ডেফিনেটলি হি বিলংস টু দ্য সুপার হিউম্যানিক ক্যাটেগরি। তো এই জায়গায় দাঁড়িয়ে এবং যে সমস্ত ফাইটস আমরা দেখছি, সেই ফাইটসগুলোর যে বর্ণনাটা রয়েছে, সেই বর্ণনার ক্ষেত্রেও ভাষা অসাধারণ, ওই যে গ্র্যান্ড স্টাইল বললাম। এবং এখানে একটা কথা বলার রয়েছে যে ফার্স্ট পার্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেনমার্কে গিয়ে ড্যানিশ কিংকে হেল্প করার ক্ষেত্রে বিল যে দুটো ফাইট লড়বেন, অর্থাৎ আমাদের গ্রেন্ডেলের সঙ্গে এবং গ্রেন্ডেলের মায়ের সঙ্গে, এবং ডেফিনেটলি দুজনকেই কিন্তু উনি আলটিমেটলি পরাস্ত করবেন এবং হত্যা করবেন। সেকেন্ড ফেজে একদম লাস্টের দিকটাতে যখন আমরা দেখছি তার নিজের রাজত্ব, প্রায় 50 বছর রাজত্ব করার পরে তার নিজের রাজ্য ফায়ার ব্রিদিং ড্রাগনের দ্বারা আফেক্ট হচ্ছে, সেখানেও যে ফাইটটা তিনি লড়ছেন, দুটো ক্ষেত্রেই বয়সের ডিফারেন্স একটা মাঝখানে প্রায় 50 বছর, মোর দ্যান 50 ইয়ার্স যে গ্যাপ, তারপরেও বিল কুইল কিন্তু মানে হি ইজ দ্য সেম ফিগার, দ্য সেম কাইন্ড অফ কারেজ, ভ্যালার, অ্যান্ড অফকোর্স যার এই যে সুপার হিউম্যানিক যে সমস্ত ফাইট লড়ছে, তার জন্য যে এক্সট্রা বিট অফ একটা এক্সারসাইজ দরকার, সেটা তার মধ্যে রয়েছে। এছাড়াও সুপার হিউম্যানিক যে ফিচারটা আমরা দেখি অ্যাজ এ কিং বিউল, তার যে প্রজাগণ বা অ্যাজ আ গুড ফ্রেন্ড টু সাম আদার কিংস, যেমন ডেনমার্কের রাজার ক্ষেত্রে তিনি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে গেছিলেন, সেক্ষেত্রে তার যে সমস্ত মানবিক গুণগুলো প্রকাশ পেয়েছে, তাকে কেবল আমরা যোদ্ধা হিসাবে সেই জায়গা থেকে আর ভাববো না, মানে কনসিডারিং ফ্রম অল দিস পয়েন্টস অ্যাজ এ কিং, ঠিক আছে, অ্যাজ এ গুড ফ্রেন্ড, এই জায়গাগুলো কিন্তু তার মানবিক দিকটাকে তুলে ধরে। সো দ্যাটস ওয়াই সব মিলিয়ে বিউলফের যে পিকচারটা আমরা এখানে পাই, দ্যাট ইজ অফকোর্স ইমপ্রেসিভ, টু মাচ ইমপ্রেসিভ, উইদাউট এনি কাইন্ড অফ ডাউট। এবং আরেকটা বিষয় এখানে বলা রয়েছে যে এপিকের যে ফিচার আমরা ওগুলো আলোচনা করছি, তার ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে এপিক্যাল ইউনিটি। তো এপিক্যাল ইউনিটি বলতে এপিক একটা সিঙ্গুলার থিম নিয়ে ইউজুয়ালি ডিল করে না, এপিকের ক্ষেত্রে প্রচুর থিমস এসে যায় এবং প্রচুর ডাইগ্রেশনস থাকে, ডাইভারশন বলে ডাইগ্রেশন বলা ভালো, এবং প্রচুর এপিসোডস থাকে, বিভিন্ন রকম কানেক্টেড সমস্ত ইস্যুস এসে যায়, বিভিন্ন ইভেন্টস ঢুকে পড়ে। সো এই সমস্ত ক্ষেত্রে একটা ইউনিটি স্থাপন করা বা খুব জরুরি হয়ে যায় আর কি অ্যাকচুয়ালি। অ্যান্ড ইন কেস অফ বিউলফ, দিস পার্টিকুলার ইউনিটি হ্যাজ বিন সার্ভড অ্যান্ড প্রোভাইডেড বাই দ্য প্রেজেন্স অফ দ্য গ্রেট হিরো। তো গিটাস ল্যান্ডে বা গিট ল্যান্ডের যে হিরো বিউল, তার উপস্থিতিগুলোই কিন্তু এই সমস্ত আপাত ডিফিউজ যে সমস্ত মানে অ্যাপারেন্টলি ডিফিউজ যে ইনসিডেন্টস, তার মধ্যে একটা কানেকটিভ লিঙ্ক হিসাবে সার্ভ করেছে। এবং কোয়াইট ন্যাচারালি প্রত্যেকটা জায়গাতে আমরা দেখেছি কি কোনো না কোনোভাবে বিউলফে ভ্যালার, এক্সপ্লয়েটস, কারেজ, তার সম্পর্কে একটা ট্রিটমেন্ট। এবং এই ট্রিটমেন্টটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো মনে হতে পারে এক্সাজারেশন, এটা অস্বীকার করার জায়গা নেই যে এপিকের ক্ষেত্রে এক্সাজারেশন থাকবে, হাইপারবোলিক এক্সপ্রেশন থাকবে, এবং সেটাই এপিকের বৈশিষ্ট্য। কিন্তু ওই জায়গাটাই কিন্তু এই যে বিভিন্ন ডিফিউজড বা অ্যাপারেন্টলি অনেক ক্ষেত্রে ডিসকর্ডেন্ট মনে হবে এপিসোডসগুলোকে, তার মধ্যে কিন্তু লিঙ্ক হিসাবে সার্ভ করেছে বিউলফের প্রেজেন্সটাই। তো এই কানেকশনটা খুব জরুরি। এবং আরেকটা বিষয় এখানে বলার রয়েছে যে আমরা যখন এই সমস্ত বিভিন্ন ইভেন্টসগুলো দেখছি, তার মধ্যে আমি একটুক্ষণ আগে বলছিলাম যে এপিক সচরাচর একটা নেশানের হিস্ট্রিকে তুলে ধরে। অ্যাকচুয়ালি এখানে বিউলফ একজন রেপ্রেজেন্টেটিভ, হি ইজ দ্য রেপ্রেজেন্টেটিভ অফ এ কালচার, অফ অ্যানসিয়েন্ট জার্মানিক কালচার, যে জার্মানিক কালচারটা কিন্তু খুব হিরোইক আইডিয়ালসে বিশ্বাস করতো। ফাইট ফর দ্য অনার, লিভ ফর দ্য অনার, ওকে, ক্রেজ, ব্রেভারি, এই যে নির্ভয় নির্ভীক একটা অ্যাটিটিউড, নির্ভয় কথাটা বিতর্কিত হতে পারে কারণ জীবন সবার কাছে প্রিয়, কিন্তু অ্যাকচুয়ালি জীবনে বাঁচার জন্য যে আইডিয়াল তারা ফলো করতো, তার মধ্যে কিন্তু কোনো কাওয়ার্ডিসের জায়গা ছিল না। এটাই বিশ্বাস করা হতো, ইট ইজ বেটার টু ডাই আউট
রাদার টু লিভ এ লাইফ অফ ইনফ্যামি। অর্থাৎ ইনফ্যামি বলতে আমরা জানি কলঙ্ক, কিসের কলঙ্ক না কাওয়ার্ডিসের কলঙ্ক নিয়ে বাঁচার থেকে মরে যাওয়া ভালো। এটা একটা হিরোইক কালচার ওখানে ছিল। তো এই হিরোইক কালচারটাকে যেন তুলে ধরছেন বিভিন্নভাবে। এবং বিউলফের পার্সোনাল যে সমস্ত এক্সপ্লয়েটস, সেই এক্সপ্লয়েটসের বর্ণনার মধ্যেও কিন্তু আমরা সেই সময় যে আইডিয়ালস, তাদের সোশ্যাল নর্মস, এবং মূলত যদি সাধারণ মানুষের টাচ আমরা খুব একটা পাই না, মূলত রয়্যাল কোর্টসের জায়গাটাই দেখছি। রয়্যাল কোর্টস সে সময় কেমন ছিল, তাদের মানুষজনের অ্যাটিটিউড কেমন ছিল, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। ফলে এক্স্যাক্টলি যদিও কমপ্লিট আমরা পিকচার পাবো না অফ দ্য নেশন, মানে ওই সময় যারা সাধারণ মানুষ তাদের কথা খুব একটা পাচ্ছি না, কিন্তু আমরা গেস করতে পারি, ইউ ক্যান সেফলি গেস দ্যাট দ্য অ্যাভারেজ লেভেল অফ অ্যাটিটিউড আর জেনারেল অ্যাটিটিউড অফ দ্য পিপল অফ দ্য টাইম ওয়াজ অফ দিস সর্ট। কারণ একটা রাজ্যের শাসকের অ্যাটিটিউড বহুলাংশে প্রতিফলিত হয় তার সাবজেক্টস বা প্রজাদের মধ্য দিয়ে। এবং এখানে বিউলফ অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল হিসাবে যতটা না আমাদের কাছে গ্রহণযোগ্য, এবং অবশ্যই গ্রহণযোগ্য, আমি বলছি না যে তিনি কেবলই রিপ্রেজেন্টেটিভ, অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু একটা বড় কালচারকে তুলে ধরছেন, এবং সেই কালচারটা ডেফিনেটলি প্রেজওয়ার্দি ইন পয়েন্ট অফ ভ্যালার, হিরোইজম অ্যান্ড অফকোর্স জেনারসিটি। জেনারসিটি এই কারণ শব্দটাই ব্যবহার করলাম যে অ্যাকচুয়ালি জেনারাস শব্দটা আমরা মূলত ভাবি কাউকে হেল্প করার ক্ষেত্রে, কিন্তু তা নয়। জেনারাস বলতে মনের একটা ব্রড অ্যাটিটিউড, সেটা হিরোইজমের ক্ষেত্রেও লাগে। অ্যাকচুয়ালি বিউলফ যখন পার্শ্ববর্তী রাজ্যকে হেল্প করতে আছেন, তো সেই জায়গাটা কিন্তু খেয়াল করে দেখো, তার বাবাকে একসময় হেল্প করেছিলেন ওই রাজা, ডেনমার্কের রাজা রদগার। তো ইনি নাও যেতে পারতেন, কিন্তু আউট অফ গ্র্যাটিটিউড এই জায়গাটা তিনি গেছেন। সো দিস সেন্স অফ গ্র্যাটিটিউড অলসো ইজ এ মার্ক অফ জেনারসিটি, তাই না? তো দ্যাটস ওয়াই আমরা এই কালচারটাকে পাচ্ছি। এবং এখানে একটা বিষয় রয়েছে যে এপিকের মধ্যে একটা কোরিক ফাংশন আমরা দেখি। কোরিক ফাংশন ব্যাপারটা কেমন না, এপিক মানে কোরাস অ্যাকচুয়ালি আগেকার দিনে গ্রিক ড্রামায় কী হতো না, একটা নাটকের একটা সার্টেন অংশ হয়ে যাওয়ার পরে কোরাস এসে হাজির হতো বা শুরুতে হাজির হতো, যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতো পরবর্তী সময় কী আসতে চলেছে, একটা প্রিলিউড টাইপ। এবং কিছুটা হয়ে যাওয়ার পরে তার একটা অ্যানালিসিস। আমি ধরে নিচ্ছি যে অ্যাকচুয়ালি ওই সময় যারা জেনারেল অডিয়েন্স, তাদেরকে আরও ভালো করে বিষয়বস্তুটা বোঝানোর জন্য কোরাস আসতো, ধরে নিচ্ছি না, এটাই বাস্তব। তো তেমনিভাবে এই যে এপিকগুলো আমরা বলছি, এপিকের একটা কোরিক ফাংশন থাকে বলতে কি না, যে সময়টা আমি তুলে ধরছি একটা এপিক, সেই সময় মানুষজন কেমন ছিল, ওই সময় মানুষের জীবনযাপনের বিভিন্ন রকম আসপেক্টস কী ছিল, সেই ব্যাপারে যেন একটা কমেন্ট্রি আমরা দেখি, ডিরেক্ট অর ইনডিরেক্ট ওয়েতে। তো এক্স্যাক্টলি বিউলফের এখানে বিভিন্ন যে হিরোইক ফিটস, সেই ফিটসগুলো কিন্তু ডেফিনেটলি ওই সময়ের একটা কোরিক রেপ্রেজেন্টেশন যেন। তো এপিকের যে কোরিক ফাংশন, সেই কোরিক ফাংশনটা কিন্তু বিলু এখানে তুলে ধরছে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে এপিকের যে যিনি প্রধান চরিত্র হবেন বা যাকে কেন্দ্র করে হবে, যেমন ওডিসির ক্ষেত্রে আমি জানি ওডেসিয়াস, অথবা যাকে ইউলিসিস বলে আমরা চিনি, তার একটা পিউরিফিকেশনের প্রসেস আমরা যেন দেখব এপিকের পুরো রেঞ্জটার মধ্য দিয়ে। অ্যাকচুয়ালি এই পিউরিফিকেশন মানে কিন্তু খুব খারাপ মানুষ ছিলেন, তারপর তিনি ভালো মানুষ ছিলেন, ব্যাপারটা এরকম নয়। পিউরিফিকেশন মানে গেটিং ম্যাচিওর, তিনি ম্যাচিওর হচ্ছেন, এবং সেই ম্যাচিউরিটির ক্ষেত্রে একটা কনসিস্টেন্সি আমরা দেখব। সো ইন হোয়াট উই কাম অ্যাক্রস ইন কেস অফ বিউল, যে আমরা বিউলকে প্রথম ফার্স্ট পার্টে ডেনমার্কে যে স্টেশনে দেখি, সেই স্টেশনটা কিন্তু কন্টিনিউ করেছেন 50 বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও। কিন্তু এর মধ্যে বিউলফের ফিজিক্যাল যে স্ট্রং একটা স্ট্রেচার, সেটা কিছুটা হলেও ডুইন্ডল করেছে, কিন্তু তিনি ম্যাচিওর হয়েছেন, তার মধ্যে অনেক বেশি নলেজ এসছে, অনেক বেশি ওয়াইজ ডিসিশন এসছে। এই জায়গাগুলো তাকে ম্যাচিওর করে তুলেছে। সো এই যে ম্যাচিওরিং প্রসেস অফ বিউল, যেটাকে আমরা অন্য টার্মে বলতে পারি, কিছু কিছু ক্রিটিক বলেছেন ইটস এ পিউরিফিকেশন প্রসেস অফ দ্য এপিক্যাল হিরো, সেটা কিন্তু আমরা বিউলফের ক্ষেত্রে দেখছি। সো অ্যাকচুয়ালি এই যে ফিচার্সগুলো আমরা দেখছি, এই ফিচার্সের পাশাপাশি কিছু ল্যাকও রয়েছে বিউলফে। বিউলফের ক্ষেত্রে আমরা জেনারেলি দেখি কি মোর দেন 2 স্ফিয়ার্স টাচড হয়, মানে সেটা অর্থাৎ স্বর্গমর্ত পাতাল, অর্থাৎ হেভেন, আর্থ এবং হেল, এই তিনটের মধ্যে অন্ততপক্ষে দুটো স্ফিয়ারকে টাচ করে। সেটা আমরা মিল্টনের প্যারাডাইস লস্ট বলি, রামায়ণ মহাভারত বলি, ইডিয়াড ওডিসি যাই বলি না কেন, এটা আমরা দেখি। কিন্তু এখানে মূলত কাহিনীটা দেখতে পাচ্ছি যে এক্স্যাক্টলি একটা মূলত আর্থলি স্ফিয়ারেই রয়েছে, মূলত মানে এটাই রয়েছে। সেটা একটা ছোট্ট ড্রব্যাক হলেও মানে অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়াও এপিক্যাল যে একটা হাই ফ্লোন ব্যাপার, সেটা কেবল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রয়েছে, থিমের ক্ষেত্রে কিছুটা রয়েছে,
কিন্তু যে যে মহাভারত ক্ষেত্রে বলি আমরা, যা নেই ভারতে তা নেই ভারতে, এ কথা মানেটা কি? প্রথম ভারতে মানে মহাভারত, যা মহাভারতে নেই তা সারা ভারতবর্ষে নেই। এটার মানেটা হচ্ছে মহাভারত ইজ দ্য কুইন্টেসেন্স অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। অর্থাৎ পুরো এনসিয়েন্ট ইন্ডিয়া কেমন ছিল, নট অনলি ইন কেস অফ অ্যাডমিনিস্ট্রেশন অর নট অনলি ইন কেস অফ দ্য সুপার হিউম্যানিক পার্সোনালিটিজ, বাট ইন ম্যাটার অফ দ্য কমন পিপল। সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি কেমন ছিল, পুরো পিকচারটা আমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাই। তো সেরকম একটা অল এনকম্পাসিং ব্যাপার এখানে নেই। Although it is the earliest phase from which this particular work originated, সেক্ষেত্রে আমরা হয়তো এতটা এক্সপেক্ট করবো না বা করা উচিত হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু এই টুকটাক ড্রব্যাকগুলো কিন্তু রয়েছে। এবং এই ড্রব্যাকের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও রয়েছে যে এপিক্যাল যে গ্র্যান্ডারের মধ্যে আরেকটু সংখ্যায় বেশি আমরা ক্যারেক্টার দেখতে পাই, মানে ক্যারেক্টার বিভিন্ন লেয়ারের বা বিভিন্ন লেভেলের সংখ্যায় বেশ কিছু ক্যারেক্টার বেশি আমরা পাই। এখানে যেহেতু স্প্যানটা ছোট এবং ক্যারেক্টারও বেশ কিছু কম আমরা দেখতে পাচ্ছি। তো এই ছোট ছোট দু একটা ড্রব্যাক ছাড়া কিন্তু জেনারেলি এপিক হিসাবে বিউল যথেষ্ট আমরা প্রেজওয়ার্দি একটা ওয়ার্ক বলে এটা জানবো বা এটাকে তুলে ধরবো। এবং এক্সাম টপিক হিসাবে তোমার যখন বিউল আসবে, অ্যাকচুয়ালি ইউ মাস্ট পুট ডাউন অল দিস পয়েন্টস ইন ইউর ওন ইংলিশ। অ্যান্ড অ্যাকচুয়ালি একটা কথা বলে রাখা ভালো যে হিস্ট্রি অফ লিটারেচারে নোটস আমরা পরীক্ষা পারপাসে আগে আমাদের স্টুডেন্ট লাইফে মুখস্থ করেছি, কিন্তু এখন এসে একটা মনে হয় যে অ্যাকচুয়ালি যদি একটু লেখার ক্ষমতা থাকে, মানে নিজস্ব ইংরেজি লেখার ক্ষমতা আশা করবো সবার রয়েছে, এবং তথ্যগুলো যদি মাথায় থাকে, তাহলে কিন্তু মোটামুটি হল রুমে বসেই ব্যাপারটাকে নামিয়ে দেওয়া সম্ভব। এবং এখন তোমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন যে ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে, ফলে খুব মানে রাত ভিত জেগে আমরা যেরকম করতাম বড় বড় নোট মুখস্থ করতাম, ওটা খুব একটা দরকার নেই। তো অ্যাকচুয়ালি এই বিউলফ এপিক হিসাবে যদি আমার লাস্ট একটা লাইন অফ কনক্লুশন টানতে হয়, তাহলে বলতে হবে ইটস আনডাউটেডলি a very nice kind of epic of the earliest stage, although it is not a full-fledged epic, but definitely exhibits some of the traits of epic which we must appreciate. And of course, these are the justifying points of Beowulf to be considered as the first English as well as first European epic. So that's all. তো আমরা এইটুকু বলে আজকের এই ক্লাসটা শেষ করছি। দেখা হবে পরের ক্লাসে এবং কন্টিনিউ করতে থাকবো। আমি মাঝখানে বেশ কয়েকটা ক্লাস গ্যাপ হয়ে গেল, আমি চেষ্টা করছি তোমাদের হিস্ট্রি অফ লিটারেচারটাই কিন্তু কন্টিনিউ করার, অন্ততপক্ষে প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসার। সো সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না, বিভিন্ন আনপ্রেসিডেন্টেড সিচুয়েশান চলে আসে। যাই হোক, এগুলো এখানে খুব একটা বলার বিষয়ও নয়। চেষ্টা করছি তোমাদের সঙ্গে মোটামুটি রেগুলারলি থাকার, যদি প্রত্যেকদিন না হয় অন্তত অল্টারনেট ডেতে থাকার চেষ্টা করছি। ওকে, সো এইটুকু বলেই আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ অল।